নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ইয়ন্স গ্যালারিতে আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট অনবদ্য চরিত্র শার্লক হোমস কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দ্য এনিগমা অব দ্য ভ্যানিশিং ভায়োলিন। তবে গল্পটি শার্লক হোমসের ফ্যান ফিকশন। আজকের গল্পটি লিখেছে সায়নদীপ। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভ, সূর্যশঙ্কর, সায়নদীপ, রাজ, পার্থ, দীপ্তদীপ এবং আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদালঙ্করণ রাকিব। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, শার্লক হোমস ফ্যান ফিকশন, শার্লক হোমস অ্যান্ড দ্য এনিগমা অব দ্য ভ্যানিশিং ভায়োলিন। সময়টা শীতকাল। লন্ডন শহরের বুকে একটা ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন সকাল। ভোরের প্রথম আলো এসে শীতল ধোঁয়াটে আস্তরণ সরিয়ে দিয়ে নিজের ছাপ ফেলেছে কোবব্লাস্টন রাস্তায়। কুয়াশার সাথে অনেক যুদ্ধের পর শেষমেশ আলোর যুদ্ধজয় হয়েছে। কাজেই নিঃশ্বাস আটকে থাকা শহরের বুকে মৃদু হাওয়ায় দুলতে থাকা ঝরা পাতার মৃদু ঝাঁকুনিতে নীরবতা ভেঙে গিয়েছে। শীতল বাতাস, বৃষ্টি ভেজা স্যাঁতসেঁতে রাস্তা আর দূর থেকে ভেসে আসা চিমনির ধোঁয়ার ক্ষীণ গন্ধ মেখে বেকার স্ট্রিট এবং তার সাথে সারিবদ্ধ হয়ে রাজকীয়ভাবে দাঁড়িয়ে থাকা টাউন হাউসগুলো ফ্যাকাশে নীল এবং রূপালী রং মিশ্রিত সকালের আকাশের ছায়ার নিচে অত্যন্ত সুসজ্জিত হয়ে নির্মলতার প্রতিচ্ছবি বহন করছে। শীতের নিস্তব্ধতার মধ্য দিয়েও কোথা থেকে ভেসে আসছিল একটা মলিন বিষণ্ণ হওয়া বেহালার সুর, যেটা আবার ধীরে ধীরে কুয়াশার সাথে মিলিয়ে যাচ্ছিল। আপনাদের হয়তো মনে হতে পারে আমি হঠাৎ করে প্রকৃতিপ্রেমী হয়ে উঠলাম কিনা। না, ওয়ার্ডসওয়ার্থ পড়ে তারপর নিজের গল্পের শুরুয়াতও করছি না। এই রোজকের ওষুধ, রোগী আর হোমসের দুর্ধর্ষ এক একটি কেসের মাঝে আচমকাই চোখ একটু বিরাম চায়। আর এই রোগের অব্যর্থ ওষুধ লন্ডন শহরের বুকে রাজকীয় রত্নখচিত বহুমূল্যের ন্যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কাজেই ভাবলাম একটা অসাধারণ কেসকে স্টেজে নিয়ে আসার আগে স্টেজের একটু বিবরণ দিয়ে নিই। এরকম একটা মনোরম সকালে মন আর মস্তিষ্কের মধ্যে একটা চরম বিবাদ ধরিয়ে দিয়ে আমাকে আমার ঘুম থেকে টেনে উঠতে বাধ্য করল হোমসের ক্রুদ্ধ কণ্ঠস্বর। আমি হোমসকে ক্রুদ্ধভাবে এগিয়ে যেতে দেখি। তার সিলুয়েট রূপটা ফায়ারপ্লেসের আগুনের ম্লান আলোর বিপরীতে তীক্ষ্ণ হয়ে ফুটে উঠেছে। নিদ্রালু চোখে লক্ষ্য করলাম সেই তীক্ষ্ণ ছায়াটি কিছু অতীব গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে না পাওয়ার অতৃপ্ত কোনো অশরীরীর মতো অস্থায়ী বিচরণ করছে। অবশেষে লক্ষ্য করলাম তার বেহালা বাক্সটি টেবিলের উপর খোলা ছিল। তার মখমলের অভ্যন্তরটি স্পষ্টভাবে খালি ছিল। কিছু একটা ধারণা মাথায় আসছে, কিন্তু তখনই ওয়াটসন! হোমসের চিৎকার সমগ্র ঘরকে একেবারে কাঁপিয়ে দিল। তাড়াহুড়ো করলে হোমসের স্বর আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। এখন তো আবার ক্রুদ্ধতাও সঙ্গ দিয়েছে। কাজেই বলে বলে বোঝাতে আর দরকার নেই সেই তীক্ষ্ণ স্বরটা কতদূর যেতে পারে। বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, ওয়াটসন, আমার স্টাডি ব্যারিয়াসটা খোয়া গেছে আর তুমি এখনো বিছানায় ঘুমোতে ব্যস্ত। আমি একটা হওয়া গেছে? হোমস, নিশ্চয়ই তুমি ওটা ভুল জায়গায় রেখেছ। হোমস আমার চোখের দিকে তাকালো। তার তীক্ষ্ণ চোখ দুটো দেখলাম, সেটা ঠান্ডার চেয়েও তীক্ষ্ণ। ওয়াটসন, আমি 300 বছরের পুরনো এক বিশেষ বাদ্যযন্ত্রকে ভুল জায়গায় রাখবো? মস্তিষ্কের বিকারত্ব এখনো এতটা আমায় গ্রাস করেনি ওয়াটসন। আমার কি মনে হচ্ছে জানো, এটা চুরি হয়ে গেছে, এবং যতদূর আমার ধারণা কোনো সাধারণ চোরের কম্ম এটা নয়। আমি দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু হোমস, তোমার বেহালাটা কে চুরি করবে? একটা আদ্যিকালের বেহালা চুরি করে কারই বা কি লাভ হবে? আর কিভাবেই সেটা সম্ভব? সারা রাত আমরা এখানেই ছিলাম। হোমস বেহালা কেসের পাশে হাঁটু গেড়ে বসে সূক্ষ্ম মখমলের আস্তরণ পরীক্ষা করে বলল, একদম ঠিক প্রশ্ন করেছো ওয়াটসন।
এর ইতিহাস যদি জানতে তাহলে তোমার প্রশ্নের অর্ধেক উত্তর তুমি নিজেই পেয়ে যেতে। হোমসের এরূপ শ্লেষাত্মক উত্তরে বুঝতে পারলাম অজ্ঞানেই অত্যন্ত মূর্খামি করে ফেলেছি। অগত্যা উত্তর না আসা অবধি আমার চুপ থাকাই শ্রেয়। নীরবতা কাটিয়ে আবার হোমস নিজেই বলে উঠল, মাই ডিয়ার ওয়াটসন, দেখো এখানে কোনো জোরপূর্বক প্রবেশ নেই, বিশৃঙ্খলার কোনো লক্ষণ না দেখা যাচ্ছে না। তবুও কিন্তু বেহালাটি অনুপস্থিত। এবার বুঝতে পারছো তো, একটা সাধারণ চোর জানলা দিয়ে বেয়ে এসে এত নিখুঁতভাবে চুরি করবে যেখানে আমরা দুজনেই উপস্থিত। কি এবার কিছু উত্তর পেলে? ও হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন হোমস, তুমি নিশ্চিত হচ্ছ কি করে? একবার জানলার কাছে যাও ডাক্তার, জানলার কাছে চন্দন কাঠের ক্ষীণ গন্ধ লক্ষ্য করো ডাক্তার। এটা লন্ডন শহরের বুকে একটি অস্বাভাবিক সুগন্ধ। আমার যদ্দূর ধারণা এই গন্ধ এখানে কেউ বহন করে না। আমাদের অপরাধী চালাক এবং ইচ্ছাকৃত এই কাজটা করেছে। আমি জানালার কাছে গিয়ে লক্ষ্য করলাম জানালাটা একটু খোলা, কুয়াশাচ্ছন্ন বাতাস পর্দায় আটকে গেল। বুঝলাম হোমসের অনুমান সত্য। বললাম, হ্যাঁ, সম্ভবত কেউ বিল্ডিং চড়ে উঠেছে। হোমস হেসে ফেলল। মাই ডিয়ার ফ্রেন্ডস, সব কি এত সহজে ধরে ফেলা যায়? তুমি বলতে চাইছো যে বেহালা বাজানোর জন্য কেউ ঘাড় ভাঙার ঝুঁকি নিয়েছে? না ওয়াটসন, না, এটি একটি পরিকল্পিত পদক্ষেপ ছিল। আর আর এদিকে তাকাও, দরজার ওপরে একটি কালো পালক পড়ে আছে। আমি পালকের দিকে তাকালাম। একটা র্যাভেন্স ফেদার? না 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 ওয়াটসন, না, শুধু কোনো কাক নয়, এটা মর্টিমার ব্ল্যাকওয়েলের কলিং কার্ড। একজন বুদ্ধিমত্তা সম্পন্ন তুখর লোক যে কিনা শেষ অবধি একজন কুখ্যাত চোর হয়ে ওঠে। খুবই আশ্চর্য সমাপতন। 2 বছর আগের সেই চুরির ঘটনা মনে আছে তো? জেমসের ঘটনার পর অবশ্য আমি তাকে মৃত ভেবেছিলাম। মনে হচ্ছে আমি ভুল ভেবেছিলাম ওয়াটসন। আমার হৃৎপিণ্ড দ্রুত হয়ে উঠল। এর নামটা ভুলবার কথা নয়। উত্তেজনা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কিন্তু তোমার বেহালা চুরি করলো কেন? হোমস চোখ নামিয়ে নিল। কারণ এটি কেবল একটি বেহালা নয়। স্টাডিভেরিয়াসে একটা রহস্য রয়েছে যেটা কেবল ব্ল্যাকওয়েলের মতো একজন মানুষই তা উন্মোচন করতে মরিয়া হবেন। কি এমন রহস্য আছে যার জন্য 2 বছর পর এই মর্টিমার আবার ফিরে আসবে? স্টাডিভেরিয়াস কোনো সাধারণ বাদ্যযন্ত্র নয় ওয়াটসন, এটা নিখুঁত কারুকার্যের একটি যন্ত্র। কিন্তু এর মূল প্রকৃত রয়েছে এর মধ্যে থাকা এক বিশেষ গোপনীয়তার মধ্যে। মাস্টার স্যার লুথিয়ার অ্যান্থনিও স্টাডিভেরিয়ার নির্মিত এই বিশেষ বেহালাটি একটি খুবই গুরুত্বপূর্ণ গোপনীয় নির্দেশ দ্বারা শুরু করা হয়েছিল। আর এই নির্দেশ দেওয়া হয়েছিল এক খুবই গোপনীয় সংস্থা দ্বারা। এর কাঠামোর মধ্যে লুকিয়ে রয়েছে সূক্ষ্ম খোঁজ এবং মাইক্রোস্কোপিক খোদাই, যা খালি চোখে অদৃশ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি একটি বিশেষ কোড গঠন করে নির্ভুলতার সাথে। এই সুরটি যখন নির্ভুলতার সাথে বাজানো হয় তখন একটা অবর্ণনীয় শক্তির সৃষ্টি হয় ওয়াটসন। শতাব্দী পূর্বে নকশাকৃত কিছু বিশেষ প্রক্রিয়াগুলির সাথে এটি অনুরণিত হয়, তবেই এর উত্থান হবে। বুঝলে? হ্যাঁ, বুঝলাম। তবে এখন উপায় কি? অরিফিয়াম থিয়েটার, কুইক, তাড়াতাড়ি রেডি হয় না। কুয়াশার আস্তরণ শ্বাসরোধ করে দেওয়া চাদরের মতো লন্ডনের গ্যাস লাইট জ্বলা রাস্তায় ঘিরে দাঁড়িয়ে আছে। স্ট্রিট লাইটের আবছা আভা গ্রাস করেছে চারিদিক। শহরের ব্যস্ত পদধ্বনি নিঃশব্দ হচ্ছে ধীরে ধীরে। শহরটাকে একটা জীবন্ত অস্তিত্ব বলে মনে হচ্ছে। প্রতিটা নিঃশ্বাসে শহরের বুক থেকে বেরিয়ে আসছে কুয়াশা মিশ্রিত আবছায়া দৃশ্যপট। আমরা বেকার স্ট্রিটের রাস্তায় চট করে একটা ঘোড়ার গাড়িতে চড়ে বসলাম। টকবক শব্দে গাড়ি এগিয়ে চলল আমাদের আজকের গন্তব্যে।
পুরনো জেলা থিয়েটারের দিকে, সেই কুয়াশামাখা দৃশ্যপট ভেদ করে। আরফিএম থিয়েটারে পৌঁছাতে বেশি সময় লাগলো না। পরিত্যক্ত থিয়েটারের সম্মুখভাগের কাছে এসে পৌঁছানোর সাথে সাথে একটু কেমন যেন মনের মধ্যে হতাশা জড়িয়ে ধরতে লাগলো। এ কোন পাণ্ডববর্জিত জায়গায় এসে পড়লাম? হোমসের দিকে একবার তাকালাম। তার চোখে মুখে ব্লিজার্ডের তীক্ষ্ণ তুষার কণার মতো একটা অস্পষ্ট কিন্তু দুরন্ত উচ্ছ্বাস খেলা করছে। জিজ্ঞেস করলাম, হোমস, এখানে কেন? এ তো পরিত্যক্ত ডিস্ট্রিক্ট থিয়েটার, এখানেই কি তোমার আসামি লুকিয়ে আছে? মাই ডিয়ার ওয়াটসন, তোমার বছর 2 আগে লন্ডনে বেশ কয়েকটি চমকপ্রদ রত্ন চুরির ঘটনা ঘটে। অপরাধী নিজের চতুরতার প্রমাণ দিতে ঘটনাস্থলে বিশেষ প্রমাণ রেখে যেত, এবং সেই চোরটি আর কেউ নয়, এই মর্টিমার ব্ল্যাকওয়েল, একজন বিখ্যাত মায়াবাদী জাদুকর যার খ্যাতি শেষমেশ কুখ্যাতিতে পরিণত হয়েছিল। কাজেই অন্ধকারের অপেক্ষা উত্তম বাসস্থান আর কি হতে পারে কুখ্যাতির জন্য? বছর 2 আগের ঘটনা মনে পড়ে গেল। হোমস এবং আমি ব্ল্যাকওয়েলকে ভুল পরিচয় এবং ভুল নির্দেশনায় গোলকধাঁধায় ট্রাক করেছিলাম। টেমসের একটা পরিত্যক্ত জাহাজে আমাদের সাথে তার সংঘর্ষে পরিণত হয়েছিল। তারপর সেই কুয়াশা ভরা রাতে ব্ল্যাকওয়েল জাহাজে আগুন লাগিয়ে বরফের জলে অদৃশ্য হয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। অনেক খোঁজাখুঁজি করেও কেউ উদ্ধার হয়নি। আমরা সবাই ধরেই নিয়েছিলাম সে মারা গেছে, কিন্তু হোমস কখনোই নিশ্চিত হয়নি। আমাদের কোট ভেদ করে শীতল কামড় আমাদের এগোনোর পথকে ক্রমশ কঠিন করে দেওয়ার উপক্রম করেছে। তবু আমাদের থামলে চলবে না। আমরা এই কামড় উপেক্ষা করে এগিয়ে চললাম। থিয়েটারটা একসময় বিশাল অট্টালিকা ছিল, যা এখন ক্রমশ ক্ষয়ে শুধু একটা প্রাচীনত্বের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। এর ভেঙে যাওয়া পলেস্তারা, খিলান এবং বোর্ডের জানলাগুলিতে বছরের পর বছর অবহেলার প্রমাণ। ম্লান পোস্টারগুলি একগুঁয়েভাবে দেয়ালের সাথে আঁকড়ে আছে। তাদের প্রান্তগুলি কুঁকড়ে গেছে, কোনোটা ছিঁড়ে গেছে অর্ধেক। অতীত ইতিহাসের বুক চিরে হারিয়ে যাওয়া পারফরমেন্সগুলির মৃদু ফিসফাস ধ্বনি পুরনো থিয়েটারের নীরবতা থেকে ভেসে আসছে। চলো ওয়াটসন, আমাদের একবার ওই ওল্ড ডিস্ট্রিক্ট থিয়েটারটি ভালো করে দেখতে হবে। আমার বিশ্বাস আমাদের পুরনো বন্ধু আর আমার ভায়োলিনটা এখানেই পাবো। এসো দেখা যাক। আমি সন্দেহ করি মিস্টার ব্ল্যাকওয়েল এখনো তার সবচেয়ে বড় ভিলিয়েশন তৈরি করেছেন আমাদের সামনে, আর আমাকে এখন সেটা উন্মোচন করতে হবে। আর কোনো কথা না বলে হোমস তার কোট এবং টুপিটা খুলে এগিয়ে চলল। লন্ডনের আন্ডারওয়ার্ল্ডের ছায়ায় আরও একবার পা রাখার জন্য প্রস্তুত হলাম। আমি রিভলভার হাতে নিয়ে তাকে অনুসরণ করলাম। থিয়েটারের অন্দরমহল জুড়ে একটা স্যাঁতস্যাঁতে ভাব ছড়িয়েছিল। একসময়ের প্রাণবন্ত মার্গগুলি এখন ম্লান হয়ে গেছে। তাদের অক্ষরগুলি হয় অনুপস্থিত, নয়তো ভেঙে গেছে। হোমসের পিছু পিছু আমি আরফিএম থিয়েটারের জরাজীর্ণ সম্মুখভাগে এসে পড়লাম। হোমস জং লাগানো হাতলের উপর হাত রেখে ফিসফিস করে বলে উঠল, ব্ল্যাকওয়েল এই রকম একটি পরিত্যক্ত জায়গা বেছে নেবে। একজন দক্ষ ভ্রমণবাদী সে গোপনীয়তা চায়, এবং হারিয়ে যাওয়া মঞ্চের চেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারে ওয়াটসন? হোমস হালকা হাসল। যেখানে কারোর দৃষ্টি পৌঁছয় না, বা বলা বাহুল্য, যেসব জায়গা মানুষ সহজেই এড়িয়ে যেতে পারে, সেই সব জায়গা একজন জাদুকরের পক্ষে যথেষ্ট সুবিধার। আর অরফিয়াম থিয়েটার তো অসংখ্য গোপন পথে ভরা, যেটা আমাদের এই মায়াজাল বিস্তারকারী এবং বর্তমানে আমার সাধের ভায়োলিন হাতানো এই পুরনো বন্ধুটির জন্য নিঃসন্দেহে উত্তম পছন্দের হবে। এদিকে এসো। হোমস ইশারা করল। আমাদের পায়ের শব্দ ক্রমশ স্যাঁতস্যাঁতে মাটিতে চাপা পড়ে যাচ্ছিল। হোমসকে অনুসরণ করে আমি গেলাম একটা দরজার দিকে। জং ধরা দরজাটি সামান্য ফাঁক ছিল। ভেতরে বাতাস খুব ঠান্ডা, ঠিক যেন পচা কাঠ ও স্যাঁতস্যাঁতে মাটির গন্ধে ভারী। চারিদিকে ক্ষয়ে যাওয়া মখমলের আসন আর ছেঁড়া পর্দার আস্তরণ লক্ষ্য করলাম। চললাম সেটার মধ্য দিয়েই। হোমস ধুলোমাখা এক বিমের কাছে হাঁটু গেড়ে বসল।
আমিও ঝুঁকে তার দিকে দেখলাম। লক্ষ্য করলাম সে আঙুল দিয়ে বছরের পর বছর জমে থাকা ধুলো মুছে ফেলল। দেখো ডাক্তার, একটা চিহ্ন দেখতে পাচ্ছ? এটা একটা গুপ্ত সংকেত, বুঝলে? আর এই বিএম এর মধ্যে খোদাই করা, অর্থাৎ আমাদের জাদুকর বন্ধুটি তার চিহ্ন রেখে গেছে। এর মানে বুঝতে পারছো? এই অতি প্রাচীন ওল্ড ডিস্ট্রিক্ট থিয়েটার কেবল একটা অপরাধীর আশ্রয়স্থল নয়, এটা হলো আদপেই একটা আড্ডা। সাধারণত শুরুতে যেটা আমরা মর্টিমার ব্ল্যাকওয়েলের যেটা কলিং কার্ড বলে ভেবেছিলাম, সেটা নিছকই ভুল ভাবনা। মর্টিমার কোনো একটা বড় কিছু করতে চাইছে, অর্থাৎ স্টাডিভ্যারিয়াস দিয়ে সে কি করতে চাইছে সেটা আবার পূর্বের পদ্ধতির ন্যায় ছাপ ফেলে রাখছে। আর এটার দর্শক হিসাবে কেবলমাত্র আমাদের কেন বেছে নিল? না 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 ওয়াটসন, কোথাও গিয়ে কিছু একটা তো মিলছে না। আমি ঝুঁকে পড়লাম, ভালো করে জিনিসটা দেখলাম, চমকে উঠলাম। দেখে চিনতে পারলাম একটা কাক, বা বলা বাহুল্য র্যাভেন, যে কিনা নিজের মুখে পালক ধরে আছে। মুখ ফসকে বেরিয়ে এলো, আরে শার্লক দেখো, ঠিক এমনই পালক আমরা বেকার স্ট্রিটে পেয়েছিলাম না? আচ্ছা, এই র্যাভেনের সাথে কি, আচ্ছা এসবের অস্তিত্ব এখানে আছে বলে কি বোঝাতে চাইছে ব্ল্যাকওয়েল? দেখলাম প্রশ্নের উত্তরে হোমসের চোখে এক ঝলক আলো খেলে গেল। বেশ বুদ্ধিদীপ্ত কণ্ঠে উত্তর দিল, ওয়াটসন, এই ব্ল্যাকওয়েল আর সেই পুরনো জাদুকরটি আর নেই। সে এখন অনেক বড় জায়গায় হাত মিলিয়েছে, বুঝলে? কিন্তু এই জটিল চিহ্ন আর স্ট্রেডিভ্যারিয়াস চুরির সম্পর্ক কি? আমি কৌতূহলের সাথে জিজ্ঞেস করলাম। হোমস গভীর স্বরে বলল, তোমায় আগেই বলেছি এই বাদ্যযন্ত্রের সম্পর্কে। আচ্ছা, সংক্ষেপে আবার বলি, তবে বুঝবে হয়তো ব্যাপারটা। স্টাডিভ্যারিয়াস কেবল একটা উচ্চমানের বাদ্যযন্ত্র নয়, এর আসল মূল এর গোপন রহস্যে লুকিয়ে আছে। এই বিশেষ বেহালা, যা রাভেন স্ট্যাভেরিয়াসের নামে পরিচিত, তৈরি হয়েছিল গুপ্ত সংঘর্ষের নির্দেশে। আর রাভেনের চিহ্ন ইউজ করাটা কোনো নিজস্ব কলিং কার্ড না, বরং এই বেহালাটি যে বিশেষ কাজে বিশেষভাবে চুরি করা সেটাই বোঝানো। এবারের এই সাংকেতিক চিহ্ন, অর্থাৎ এবারের টার্গেট এই রাভেন স্ট্যাভেরিয়াস। আর এই কাজটা ব্ল্যাকওয়েল আমাকে দেখিয়ে দেখিয়ে করতে চায়। বেহালার কাঠামোর মধ্যে সূক্ষ্ম খাঁজ এবং ক্ষুদ্র খোদাই রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। এই খোদাইগুলো এক ধরনের গোপন সুর তৈরি করে, এমন একটি সুর যা শতাব্দী পুরনো যন্ত্রের সঙ্গে সংযুক্ত। এটি হলো এক ধরনের সাংকেতিক চাবি, যা রাভেন ভল্ট নামক একটি গোপন ভল্ট খুলে দিতে সক্ষম। আমার চোখ বিস্ময়ে বিস্ফারিত হলো। অনেক জিনিসপত্র বুঝতে পারলাম না, কিন্তু মন বলছে যা হচ্ছে সেটা ঠিক নয় একদমই, আর সাধারণত নয়। বললাম, তাহলে ব্ল্যাকওয়েল এই সুর বাজিয়ে সেই ভল্ট খুলতে চায়? উফ শার্লক, কিছুই মাথায় ঢুকছে না তো। ঠিক তাই, তবে হোমসের কানে আমার কথা গেল কিনা জানি না, অথচ তার উত্তর বলল, এক বিস্তর ভাবনা চিন্তার জালে সে নিজের বিশাল ডিডাকশন থিওরি ইউজ করেছে। সে আবার আপন মনেই ভাবতে ভাবতে বলল, এই সুর যখন সঠিকভাবে বাজানো হয়, এটি এমন যন্ত্রের সঙ্গে কম্পন ঘটায় যা বহু শতাব্দী আগে তৈরি করা হয়েছিল। এমন একটি তালা যা ভয়ানক শক্তি লুকিয়ে রাখে। কিন্তু হঠাৎ শার্লক ছিলেছেড়া ধনুকের মতো তড়িৎ গতিতে লাফিয়ে উঠল। ব্ল্যাকওয়েল শুধু ধূর্ত চোর নয়, সে নিজের ক্ষমতার বাইরের কিছু খেলতে যাচ্ছে। আর আমার বিশ্বাস এতে সে একা নেই। আর সে হাত মিলিয়েছে এই অবসিডিয়ান সার্কেলের সাথে। ওয়াটসন, আমি কেন এটা আগে থেকে বুঝতে পারলাম না? স্টুপিড! আমি অবাক হয়ে উঠলাম। অবসিডিয়ান সার্কেল? অবাক কেন হলাম তার কারণ এই নামটা। সপ্তদশ শতকে ইউরোপে বিভিন্ন গোপন সংগঠন গড়ে উঠেছিল, যেমন ফ্রিম্যাসন, টেম্পলার নাইট ইত্যাদি। তবে প্রাচীন সভ্যতাগুলো থেকে হারিয়ে যাওয়া প্রযুক্তিকে আবার পুনরুজ্জীবিত করে নিজেদের স্বার্থে ব্যবহার করার লক্ষ্যে এই অবসিডিয়াম সার্কেল গড়ে উঠেছে, এমনটাই শুনেছি। কিন্তু এর যে অস্তিত্ব বর্তমানেও আছে,
তা অন্তত আমি ভাবতে পারিনি। নিজেকে একটু সামলে হোমসকে ব্যাপারটা জিজ্ঞেস করতে যাব, এমন সময় উপরের কাঠের তক্তা থেকে এক অদ্ভুত কড়াত শব্দ শোনা গেল। একটা অদ্ভুত শব্দ, কেউ আসছে। হোমস দ্রুত ইশারা করলো চুপ থাকতে। আমি অতি সন্তর্পণে পিস্তল তুলে নিলাম। হোমসের হাতেও রিভলভার এলো। আমাদের আচমকা বিস্মিত করে দিয়ে আধার থেকে একজন লোক বেরিয়ে এলো। লোকটার মুখে মুখোশ, তার গায়ে বেশ পুরনো ছেঁড়া আলখেল্লা, হাতে একটা লণ্ঠন। ফিসফিস কণ্ঠে লোকটা বলে উঠল, তোমাদের এখানে আসা উচিত হয়নি। হোমসের কণ্ঠে শীতল দৃঢ়তা। সে দাঁতে দাঁত রেখে বলে উঠল, তবুও এসেছে। ব্ল্যাকওয়েলকে বলো তার নাটক শেষ হয়ে এসছে, খেলা প্রায় শেষ। লোকটা একটুও ঘাবড়াল না, মুচকি হাসল, তারপর বলল, বেশ, তবে স্বাগতম। এই বলে দ্রুত সে অন্ধকারে মিলিয়ে গেল। দৌড়ানোর শব্দ শোনা গেল। কি আশ্চর্য দৃঢ়তা, ভয় নেই একটু। হোমস আর আমি তাকে ধরতে গেলাম, কিন্তু তার আগেই সে দ্রুত গতিতে বেরিয়ে গেল। হোমস তার পেছনে ছুটল, কিন্তু থিয়েটারটার অন্দরমহল যেন আমাদের বিরুদ্ধেই ছিল। গলিপথগুলো বারবার পেঁচিয়ে যাচ্ছিল, দরজাগুলো দেওয়ালে মিশে যাচ্ছিল, আর পদক্ষেপের শব্দ বিভিন্ন দিক থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। বুঝলাম চোখের সামনে আবার বিভ্রম তৈরি হয়েছে। আশ্চর্য জাদুবিদ্যা মর্টিমারের। অবশেষে হোমস থেমে গেল, একটা হাত তুলে সংকেত দিল থামবার। বলল, না, এভাবে কাজটা হবে না ওয়াটসন। আমরা নিজেরাই একই জায়গায় গোল গোল হয়ে ঘুরছি। পুরো জায়গাটাতেই যেন একটা নাট্য মঞ্চ, প্রতিটি দেওয়ালই যেন একটা নাটকের প্রপস। ব্ল্যাকওয়েল পুরো অরফিয়াম থিয়েটারকে একটা ভ্রমে ভরা গোলক ধাঁধায় পরিণত করেছে। কিন্তু যতই বিভ্রম হোক না কেন, তীক্ষ্ণ বিশ্লেষণে সেটা ধসে ঠিক পড়বেই। ভাবো ডাক্তার, ভাবো। কেবল ওপরে ওপরে নয়, এর নিচে যেতে হবে, যেটা সবকিছুর মূলে থাকে। সাধারণ দর্শকের দৃষ্টিতে যেটা ধরা দেয় না। নিশ্চয়ই কোনো গোপন সুড়ঙ্গ থাকবে। একটা জাদুকর কিন্তু গোয়েন্দার চেয়ে কম নয়। আসো, খুঁজে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আমরা আন্দাজে আন্দাজে ভেতরে প্রবেশ করলাম। ধ্বংসপ্রাপ্ত এবং বহুদিনের পুরনো এই আরফিয়াম থিয়েটারের বাতাস ভারী হয়েছিল স্যাঁতস্যাঁতে কাঠ আর পোড়া ধুলোর গন্ধে। অনুভব করলাম আমাদের পায়ের তলায় যে ফাটল ধরা মঞ্চের কাঠগুলো আছে, তাতে চিরিক করে ওঠার শব্দ হচ্ছে। মনে হয় যেন দীর্ঘদিন পর কেউ আবার এ মঞ্চে পা রেখেছে বলে ক্ষুব্ধ হয়েছে। হোমসকে লক্ষ্য করলাম একটা মোমবাতি জ্বালিয়ে মৃদু আলোর মধ্যে মঞ্চের উপর হাঁটু গেড়ে বসে আঙুল বুলিয়ে চলেছে। আমায় বলল, ওয়াটসন, আশেপাশে খুঁজে দেখো এখানে কিছু পাও কিনা। আমিও মোমবাতি জ্বালিয়ে দেখতে শুরু করলাম। লক্ষ্য করলাম হোমসের চোখে সেই তীক্ষ্ণ মনোযোগ, যা আমি বহুবার দেখেছি। যেন সে সময়ের গোপন ভাষা পড়ার চেষ্টা করছে। এখানেই কোথাও থাকা উচিত ওয়াটসন, কিন্তু চোখে পড়ছে না একদম। আমি পেছন ফিরে তাকালাম। হোমস বিড়বিড় করে বলল, অত্যাধিক মনোযোগে যেন নিজের সাথেই কথা বলছে। আমি চারপাশে তাকালাম। সারি সারি ধুলোয় ঢাকা আসন, ছেঁড়া পর্দা, মাথাহীন ম্যানকিনির শাড়ি, সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। আমি বললাম, কিন্তু হোমস, এতদিন ধরে এখানে কেউ আসেনি। সুড়ঙ্গ থাকলেও এত সহজে খুঁজে পাওয়া যাবে না নিশ্চয়ই। হোমস কিছু বলল না। সে মঞ্চের কাঠের উপর কান পাতল, তারপর আঙুল দিয়ে এক জায়গায় টোকা দিল। হোমস দ্রুত আমায় ডাক দিল, বলল, ওয়াটসন, কাঠের নিচ থেকে আসা ফাঁপা শব্দ আসছে। আমার ভ্রু কুঁচকে গেল। এখানে কিছু আছে। হোমসের চোখে বিদ্যুতের ঝিলিক ছলকে উঠল। সে বলল। আমি দ্রুত এগিয়ে এসে তাকালাম। সত্যি, মঞ্চের একটা নির্দিষ্ট জায়গায় কাঠের অন্য অংশের তুলনায় অনেক বেশি কম্পন শোনা যাচ্ছে। হোমস আশপাশ থেকে একটা শক্ত কিছু নিয়ে কাঠের সংযোগস্থলে চাপ দিল। হঠাৎ একটা জায়গা একটু নড়ে উঠল। হোমস খুব সাবধানে কাঠ সরিয়ে দিতেই দেখা গেল নিচে একটা অন্ধকার গহ্বর। লক্ষ্য করলাম
একটা লোহার মই সোজা নিচের দিকে নেমে গেছে। আমরা একে অপরের দিকে তাকালাম। সত্যি অবিশ্বাস্য। একটি গোপন প্রবেশ পথ মনে হচ্ছে ডাক্তার। গলায় উত্তেজনা নিয়ে হোমস বলল, বুঝলে ডাক্তার, এই নাটকের নাট্যমঞ্চের পেছনে আরেকটি মঞ্চ আছে, সেটা আর বলতে লাগে না নিশ্চয়ই। আর এই মঞ্চেই হচ্ছে আসল খেলা। অনুমান যদি সত্যি হয়, তবে অবসিডিয়ান সার্কেলের বাস্তব প্রমাণ আমি আর কিছুক্ষণের মধ্যেই দিতে পারবো। তাহলে আমরা নামছি হোমস? খেয়াল করলাম গলাটা শুকিয়ে গেছে। হোমস হালকা হাসল। তুমি কি মনে করো আমি এই সুযোগ হাতছাড়া করব? সঙ্গে সঙ্গে সে মই বেয়ে নামতে শুরু করলো। আমি এক মুহূর্ত ইতস্তত করলাম, তারপর তার পিছু নিলাম। অন্ধকার আমাদের গ্রাস করল, আর আমি জানতাম এই নিচে অপেক্ষা করছে এমন কিছু যা লন্ডনের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের দরজা খুলে দেবে। অন্ধকারে আমরা অনুভব করলাম সামনে পথটা সিঁড়িতে রয়েছে। মোমবাতিটা নিভু নিভু জ্বলছে। অন্ধকারে পা টিপে টিপে চলতে হবে। সরু পাথরের সিঁড়ি অন্ধকারের দিকে ঘুরে নামছিল। বাতাস আরো ঠান্ডা হলো। চারপাশের পরিবেশ ক্রমশ পচা মাটির গন্ধে ভারী হয়ে যাচ্ছে। হালকা আলোয় লক্ষ্য করলাম চারপাশের সংকেতগুলো, চেনা সংকেত, সেই র্যাভেন সাইন। হোমসের কণ্ঠ মৃদু কিন্তু দৃঢ় ছিল। শুনলাম সে বলল, প্রস্তুত হও ওয়াটসন, খেলা পাল্টে গেছে। ব্ল্যাকওয়েল আর সেই মানুষ নেই যাকে আমরা 2 বছর আগে তাড়া করেছিলাম। এখন তার সহযোগী আছে, সার্কেল তার সঙ্গেই আছে। আর এখানকার ছায়াগুলো খুব গভীর আর ধারণার বাইরে। এই বলে শার্লক অন্ধকারে এগিয়ে চলল। যত এগোচ্ছি ততই লন্ডনের ওপরের শহর যেন অচেনা হয়ে যাচ্ছে। নিচে জেগে ওঠা ছায়াগুলোকে অগ্রাহ্য করে পুরনো লন্ডন শহরকে চেনা যাচ্ছে না। কিছুটা যেতে আরও একটা সিঁড়ির সর্পিল রাস্তা পেলাম। এবার এর গভীরতা আছে। সাঁকো করা সিঁড়িটি সর্পিল হয়ে ক্রমশ মাটির গভীরে নেমে যাচ্ছে। মোমবাতির ক্ষীণ আলোয় দেখলাম আমাদের বিকৃত ছায়া খাঁজ কাটা দেয়ালের উপর বিভৎস হয়ে ফুটে উঠেছে। সত্যি যেন কোনো মায়াজালে আবদ্ধ হয়েছি আমরা। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে অনুভব করলাম নিচের কাঠ কেঁপে উঠছে, যেন আমাদের অনুপ্রবেশে এই মায়াময় পরিবেশ নিজের ক্ষুব্ধতার প্রতিফলন দিচ্ছে। হোমস ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে চলল, তার হাতে পিস্তল দৃঢ়ভাবে ধরা। আমি তার পেছনে পেছনে খুবই সতর্কভাবে অনুসরণ করলাম। ঘন অন্ধকারে অনুভব করলাম যত এগোচ্ছি পরিবেশের ঠান্ডা অনুভূতি ক্রমশ হিমশীতল হচ্ছে, আর শতাব্দীর প্রাচীন কোনো ইতিহাস যেন আমাদের উপর চেপে বসেছে। যেন পাথরের ফাঁকে ফাঁকে চাপা পড়ে থাকা গোপন কথারা ফিসফিস করে আমাদের বিশেষ কিছু গোপন করতে চাইছে। হোমস, আমি ফিসফিস করে বললাম। আমার কণ্ঠস্বর সেই চাপা নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেল। তুমি সত্যি বিশ্বাস করো যে ব্ল্যাকওয়েল কোনো প্রাচীন শক্তি উন্মুক্ত করতে চায়? হোমস পেছনে না তাকিয়েই উত্তর দিল। তার কণ্ঠ গা ছমছম করা অন্ধকারে ছেদ ফেলল। ব্ল্যাকওয়েল একজন অসাধারণ ভ্রান্তিবিদ ওয়াটসন। সেই সময় অসম্ভবকে বাস্তব মনে করাতে পছন্দ করে, কিন্তু যদি তার মায়ার দক্ষতার সন্ধানে সে এমন কিছু আবিষ্কার করে ফেলে যা নিছক হাতের চালাকির বাইরে। অবসিডিয়ান সার্কেল বরাবরই ছিল রহস্যময় জাদু এবং অব্যক্ত শক্তির প্রতি আসক্ত, যারা প্রাচীন নিদর্শন এবং ধর্মানুষ্ঠান নিয়ে গবেষণা করত, যা বাস্তবতাকে বেঁকিয়ে দিতে পারে। ব্ল্যাকওয়েলের উচ্চাকাঙ্ক্ষা আর কেবল চুরির মধ্যে সীমাবদ্ধ নয়, সে ক্ষমতা চাইছে। বিভ্রম করার শক্তিকে সে আরো বড় করে তার সাথে প্রকৃত শক্তিকে ব্যবহার করে সে একটা বিরাট কিছু করতে চাইছে। এটাকে তুমি একটা আচার বিচার হিসাবে কিংবা কোনো অপ্রাকৃতিক কাজ করে মহান হতে চাইছে ভেবো না। এসব হলো অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি যা আমাদের অতীতে লুকিয়ে আছে, আর যার কণা মাত্র কেউ বুঝতে পারলে সে সমগ্র বিশ্বের মধ্যে একটা মহাশক্তির নিয়ন্ত্রক হয়ে উঠবে, কিংবা বলতে পারো সে সমগ্র বিশ্বে রাজ করার ক্ষমতা লাভ করবে। আর এই ব্ল্যাকওয়েল সেই জন্যই অবসিডিয়ান সার্কেলের সাথে হাত মিলিয়েছে। কিন্তু আমার মনে হয় ব্ল্যাকওয়েলকে একটা চাবির মতো ব্যবহার করা হচ্ছে।
এর পেছনে আরো বড় কেউ আছে। আমার শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখলাম। বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা নিশ্চয়ই তা যুক্তির বাইরে। আর তোমার কেন মনে হয় যে ব্ল্যাকওয়েল একটা চাবি মাত্র? হোমস এক মুহূর্তের জন্য পেছনে তাকালো, তার চোখে দৃঢ় আর বুদ্ধিদীপ্ত এক ঝলক। যুক্তি আর উন্মাদনা খুব একটা বেশি দূরে নয় ওয়াটসন। ব্ল্যাকওয়েল সেই সীমারেখায় দাঁড়িয়ে আছে, আর আমি আশঙ্কা করছি যে সে আজ রাতে তা পার করবে। সে কেবল ক্ষমতা নয়, সে বাস্তবতাকে অতিক্রম করতে চায়, আর সেটা আরো ভয়ানক। আর রইল তোমার দ্বিতীয় প্রশ্ন, সেটার উত্তর আমারও বিশেষ জানা নেই। কেবল এটাই হাইপোথেসিস মাত্র। আগে যদি কোনো প্রমাণ পাই তবে তোমার যুক্তি দেব। এখন চলো। সিঁড়ির শেষে আমরা পৌঁছলাম এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে, যার ছাদ অন্ধকারে হারিয়ে গেছে। প্রাচীন পাথরের স্তম্ভগুলো দুই পাশে দাঁড়িয়ে আছে, আর তাতে ঝোলানো রয়েছে কিছু ছেঁড়া ব্যানার, যাতে র্যাভেন আর চাবির প্রতীক খোদাই করা। মৃদু প্রতিধ্বনি চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন ছায়ারাই ফিসফিস করে কথা বলছে। বাতাসে এক অস্বাভাবিক ঠান্ডা অনুভব করতে পারছি, আর আমার নিঃশ্বাস সেটা ধোঁয়ার মতো ভেসে উঠছে চারপাশে। আমি কিছু একটা বলতে যাব, এমন সময় হোমস হঠাৎ থামল, হাত তুলে ইশারা করল। শোনো। সে ফিসফিস করল। আমার কানে ততক্ষণে একটা সুর এসে পৌঁছেছে, কিন্তু এটা কোনো শ্রবণযোগ্য শ্রুতিমধুর সুর নয়, যেটা আগে হোমসের বাজনাতে শুনেছি। সুরটা যেন জোর করে বানানো হচ্ছে। হঠাৎ সেটা পাল্টে গেল। আমি তবুও অতি মনোযোগ দিয়ে কান পাতলাম, আর তখন শুনতে পেলাম একটা ক্ষীণ রহস্যময় সুর গুহার ভেতর দিয়ে বয়ে আসছে, চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে, যার প্রতিধ্বনি থেকে থেকে বিকৃত হয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু সেই সুর ছিল মায়াময়, বিস্ময়কর, অথচ বিভ্রান্তিকর। এটা তো একটা বেহালার ক্ষীণ সুর ভেসে আসছে হোমস, কিন্তু সুরের মাত্রা যে খুবই বিকৃত। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, ভেতরে একটা চাপা উত্তেজনা অনুভব করলাম। বুঝতে পারছি না এরপরে ঠিক কি হবে। ব্রিলিয়েন্ট ওয়াটসন, ব্রিলিয়েন্ট। আশা করি তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারছো। হোমস বলল। অনুভব করলাম তার মুখটা শক্ত হয়ে উঠল। মিস্টার মর্টিমার ব্ল্যাকওয়েল তার চূড়ান্ত কাজ শুরু করেছে। সে সুরটা বাজিয়ে ভল্ট খোলবার প্রস্তুতি নিচ্ছে। এসো, চুপচাপ এগিয়ে এসো, সাবধানে। আমরা অতি সাবধানে স্তম্ভ আর ধসে পড়া খিলানের ভেতর দিয়ে পথ করে নিয়ে পায়ে হাঁটা দিলাম। হঠাৎ করেই মন্ত্রোচ্চারণের মতো কিছু শব্দ আমাদের কানে এলো। ব্ল্যাকওয়েলের সুর এবার অতি নিম্ন, ছন্দময়, প্রাচীন সুরের মতো একটা কিছুতে পরিণত হয়েছে। আমরা আরো কাছে গিয়ে একটা পাথরের স্তম্ভের আড়ালে নিজেদের লুকালাম। মধ্যস্থলে ছিল একটা বৃত্তাকার মঞ্চ। হোমসের উত্তেজিত গলা শুনলাম। দ্য গ্রেট র্যাভেন ভল্ট। দেখো ওয়াটসন, এটাই হলো সেই প্রাচীনতম এক শক্তির উৎস। দেখলাম সেই ভল্টের সামনে অদ্ভুত চিহ্নগুলো খোদাই করা, যেগুলো অস্পষ্ট আলোয় ঝলমল করছে। লক্ষ্য করলাম কালো আলখেল্লা পরা কিছু ব্যক্তি ভল্টটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মুখ ঢেকে রাখা হুডির নিচে রয়েছে তারা। ফিসফিস করে বললাম, হোমস, তখন তাহলে এদের কাউকেই দেখেছি। হোমসের চোখ মুখ দৃঢ় হচ্ছে। সে নীরবে মাথা নাড়ল। লোকগুলো ভল্টটিকে কেন্দ্র করে যে বৃত্তাকার মঞ্চ বানিয়েছে, সেটার কেন্দ্রে দাঁড়িয়েছিল মর্টিমার ব্ল্যাকওয়েল। কি অদ্ভুত! তার এক সময়কার মোহনীয় মুখাবয়ব এখন পাগলাটে উন্মত্ততায় বিকৃত দেখাচ্ছে। তার হাত কাঁপছে। তার বেহালার ধ্বনিতে রয়েছে মনের মধ্যে জন্ম নেওয়া উদ্ভ্রান্ত আকাঙ্ক্ষা, যেন কোনো প্রাচীন রাগ সে এই সুরের মধ্যে প্রতিধ্বনিত করে তুলছে। হোমস ফিসফিস করে বলল, ওয়াটসন, দেখতে পাচ্ছ? অবসিডিয়ান সার্কেল এরাই, তবে এরা কিছু নমুনা মাত্র। দেখে মনে হচ্ছে না এটা আচার অনুষ্ঠান? কিন্তু ভুল ভাববে তাহলে ওয়াটসন। এই রহস্যের পেছনে কোনো অতি প্রাকৃত শক্তি নেই, বরং এটি পুরোপুরি বৈজ্ঞানিক বিষয়। র্যাভেন ভল্টের দরজা খোলার পেছনে যে শব্দ তরঙ্গ কাজ করছে তার নির্দিষ্ট কম্পন তৈরি করে, যা ভল্টের
মেকানিজম সক্রিয় করে। প্রতিটি গঠন বা যন্ত্রাংশের নিজস্ব একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থাকে এবং যখন সেই ফ্রিকোয়েন্সির সাথে মিল থাকে তখন সেগুলো কম্পন সৃষ্টি করে। এই গোল হয়ে দাঁড়ানো লোকজনের শক্তি একত্রিত হয়ে সেই কম্পনকে আরও শক্তিশালী করছে। এটা প্রকৃতির তৈরি এক আশ্চর্য বিজ্ঞান। ভাবো ডাক্তার, আমাদের চারপাশে কত কি লুকিয়ে আছে অথচ আমরা কিছুই জেনে উঠতে পারি না। সত্যিই তাই, নিজের চোখের সামনেও অবিশ্বাস্য কিছু দেখছি। সায়েন্স ফিকশন পড়েছি বটে, তবে কখনো এমন ধরনের কিছু দেখব ভাবিনি হোমস। প্রত্যুত্তরে হোমসের নীরবতা অনুভব করলাম। তার দৃষ্টি একভাবে সামনের দৃশ্যপটের দিকে ঘুরে রয়েছে। আমি ব্ল্যাকওয়েলের কাপা হাতগুলো লক্ষ্য করলাম। তার আঙুলে উত্তেজনার শিহরণ। মঞ্চের মেঝে কেঁপে উঠল, আর বাতাসে এক ধরনের বৈদ্যুতিক চাপ অনুভব করলাম। হঠাৎ আমি ক্ষিপ্রভাবে বলে উঠলাম, আমাদের তাকে থামাতে হবে এক্ষুনি। কিন্তু হোমস স্থির দাঁড়িয়ে রইল। তার মধ্যে একটা অদ্ভুত রিয়াকশন লক্ষ্য করলাম। সে অল্প কাঁপা কিন্তু ধীর স্বরে বলে উঠল, না ওয়াটসন, যদি বাধা দিই তবে ভল্টের যা কিছু লুকিয়ে আছে তা উন্মুক্ত হয়ে যেতেও পারে, আর এত লোক পেরে ওঠা যাবে না। এই যে বিভ্রম তৈরি হয়েছে সেটাকে না ভেঙে তাকে থামাতে হবে। হঠাৎ একটা কথা কাটাকাটি শুনতে পেলাম। আমাদের অবাক করে দিয়ে এক কালো হুডি পরা লোক চিৎকার করে উঠল, মাস্টার ব্ল্যাকওয়েল, আপনি সুরটি ভুল বাজাচ্ছেন। আপনি কম্পোজিশন থেকে বিচ্যুত হচ্ছেন। ঠিক করে বাজান। দেখলাম হোমস হাসছে। তার চোখে একটা বিজয়ীর হাসি। সে বোধ হয় কিছু একটা ভেবেছে। জিজ্ঞেস করলাম, কিছু ভাবলে? হোমস মুস্কি হেসে বলল, লেটস সি। হোমসের চোখ আবার সেদিকে গেল। লক্ষ্য করলাম ব্ল্যাকওয়েল ক্রোধে ফুঁসে উঠল। চুপ, একদম চুপ। আমি একাই এই সুরের অর্থ উদ্ঘাটন করেছি। হ্যাঁ, তুমি আমার প্রতিভা নিয়ে সন্দেহ করছো? এত সাহস তোমার? আমি দ্য গ্রেট ব্ল্যাকওয়েল পারি না হেন কিছু নেই, বুঝতে পেরেছ? চোখের পলক পড়েনি, আর ঠিক সেই মুহূর্তেই আমার বন্ধু শার্লক এমন একটা কাজ করে বসল যা আমি কোনোভাবেই আশা করিনি। আমি কি হবে এর পরের মুহূর্তে তাই ভাবছি। নিজের জায়গা থেকে এক চুলো নড়িনি। কিন্তু হঠাৎ করেই হোমস অন্ধকারে গা ঢেকে থাকা অবস্থা থেকে বেরিয়ে এলো এবং ধীর অথচ দৃঢ় পায়ে সামনে থাকা শত্রুপক্ষের দিকে এগিয়ে গেল সোজা। আর সেই সঙ্গে হঠাৎ হেসে উঠল। ঠান্ডা অথচ তীক্ষ্ণ সুরে কাটা কাটা হাসি ভেসে আসছে, যেন হোমস ব্ল্যাকওয়েলের আত্মবিশ্বাসে ছুরি চালিয়ে দিচ্ছে। প্রতিভা, বলল হোমস, কণ্ঠে অপমানের তীব্র ছোঁয়া। প্রতিভা জিনিসটা তুমি কি জানো ব্ল্যাকওয়েল? তুমি তো চিরকালই একজন অনুকরণকারী। সত্যিকারের সুর তৈরি করতে সাধনা লাগে, শৃঙ্খলা, সংবরণ, মনোসংযোগ। আর তুমি তো নিজের অহংকারেই ডুবেছিলে। সেই অহংকারই তোমাকে সুরের আসল ছন্দ বুঝতে দেয়নি। আমি হতবাক। কোন রকম অস্ত্র ছাড়াই হোমস একা সামনে এসে দাঁড়িয়েছে, অস্ত্রধারী একদল গুপ্ত সংস্থার মাঝখানে। আমার পা যেন পাথর হয়ে গেছে, আর মাথার ভেতর কেবল একটাই চিন্তা কাজ করছে, হোমস কি পাগল হয়ে গেল? ওদিকে ব্ল্যাকওয়েল একদম থ হয়ে গেছে, তার চোখ বিস্ফারিত। হাতে ধরা বেহালার ধ্বনি যেন মুহূর্তেই বিকৃত হয়ে গেল। চারপাশে অ্যাবসিডিয়ান সার্কেলের মুখোশধারীরা হতবাক। কেউ দৃষ্টি ঘোরাচ্ছে না, কেউ নড়ছে না, কিন্তু তাদের হাতের মাংসপেশির টান বলে দিচ্ছে যে কোনো মুহূর্তে আগ্নেয়াস্ত্র বের করবে। তবুও হোমস নির্ভীক, যেন শত্রু নয়, কোনো ব্যর্থ ছাত্রকে তিরস্কার করছে। সে বলল, ক্ষমতা ছাড়া জ্ঞান বিপর্যয় ডেকে আনে। তোমার অহংকারই তোমার পতনের কারণ। ব্ল্যাকওয়েল এবার ক্ষেপে উঠল, চোখ রক্তবর্ণ হয়ে গেছে। সে চেঁচিয়ে বলল, তুমি 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 মিথ্যে বলছো, মিথ্যে। তুমি একটা ঠগ, একটা স্কাউন্ড্রেল। তুমি জানলে কিভাবে? হ্যাঁ, কিভাবে এই পথের সন্ধান পেলে? আমি হাঁটতে পারি না হোমস। এই সুর দিয়েই আমি র্যাভেন ভল্ট খুলবো। ঠিক সেই মুহূর্তে আমাকে অবাক করে দিয়ে ঘটে গেল পরপর অনেকগুলো ঘটনা। একজন মুখোশধারী হুডি পরা লোক ঝাঁপিয়ে পড়ল হোমসের উপর।
তার সঙ্গে থাকা আরও দুজন ব্ল্যাক ওয়েলের দিকে ফিরল। বুঝলাম এই দৃষ্টি নিক্ষেপ তাকে থামাতে নয়, বরং বেহালাটা কেড়ে নিতে এবং পরিস্থিতি নিজের হাতে নিতে। এটা স্পষ্ট বুঝলাম যে তার ব্যর্থতায় নেতৃত্ব টলেছে। হোমস সেই আক্রমণ ঠেকালো অল্পের জন্য। সে আছড়ে পড়ল শক্ত পাথরের মেঝেতে। আক্রমণকারী পাশে গিয়ে ধপ করে পড়ল। ব্ল্যাক ওয়েল ওদের ধাক্কায় হোঁচট খেল, আর তার হাত থেকে বেহালাটি ছিটকে নিচে পড়ে গেল। আমি আর দেরি করলাম না, একটা পাথরের স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লাম। প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল সারা ভল্টে। বিকৃত সুরের সঙ্গে সংঘর্ষে যেন বাতাসটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। প্রতীকগুলো ঝলমল করে নিভে গেল। একজন মুখোশধারী দৌড় দিল বেহালার দিকে, কিন্তু হোমস ঠিক সময় মতো ঝাঁপিয়ে পড়ে তার হাতের আঘাতে চূর্ণ করে বেহালাটা দূরে ছুঁড়ে ফেলে দিল। আর আমি দৌড়ে গিয়ে বন্দুক তুলে তাক করলাম সেই লোকটার হাঁটুতে। একটার পর একটা দুটো গুলি করলাম। ধাতব শব্দে ছায়ামূর্তি কেঁপে পড়ে গেল পাথরের মেঝেতে। হোমস উঠে দাঁড়াল। সে ক্লান্ত, কিন্তু তবু তার দৃষ্টি স্থির। চারপাশে তখন নীরবতা, শুধুই থেমে যাওয়া সুর আর ছায়ার মধ্যে গুঞ্জন। গুলির প্রতিধ্বনি থেমে গেলে কক্ষটা মুহূর্তের জন্য কেবল নিস্তব্ধতায় ডুবে গেল। হোমস উঠে দাঁড়াল। বেহালাটি পড়ে আছে তার সামনে, আর ব্ল্যাক ওয়েল রক্তাক্ত হয়ে পড়ে আছে মাটিতে। তবে ঠিক তখনই ছায়া থেকে কম্পন তৈরি হতে শুরু করল। চারপাশে থাকা অবসিডিয়ান সার্কেলের মুখোশধারীরা এবার নড়ে চড়ে উঠল। প্রথমে তারা স্থবির ছিল, বলতে গেলে হোমসের আকস্মিক আগমনে এক প্রকার হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু এখন যখন ব্ল্যাক ওয়েল ভেঙে পড়েছে এবং পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে, তাদের চোখে ফিরে এসেছে নিষ্ঠুর বাস্তবতা। একজন মুখোশধারী এগিয়ে এলো ব্ল্যাক ওয়েলের দিকে। নিচু হয়ে তার মুখটা এক ঝলক দেখল। ব্ল্যাক ওয়েল ব্যর্থ হয়েছে। কণ্ঠে কোনো আবেগ ছাড়াই বলল, ভল্ট খুলল না। আমাদের অবস্থান ফাঁস হয়ে গেছে। আমাদের এখান থেকে সরে যেতে হবে। আরেকজন গম্ভীর গলায় বলল, বেহালাটা ওঠাও, ওটাই আসল চাবি। ব্ল্যাক ওয়েলকে এখানে ফেলে দাও। ও এখন আমাদের জন্য ঝুঁকি ব্যতীত আর কিছু না। হোমস আমাদেরকে চিনে ফেলেছে। তার সামনে ওকে রেখে যাওয়া মানে তার সমস্ত দোষ সেই টেনে নেবে। কাজেই আমাদের কোনো সমস্যা হবে না। আমি তো হতবাক, তারা নিজেদের লোককে এভাবে ফেলে দিচ্ছে। কিন্তু হোমস একটুও বিস্মিত না হয়েই ধীরে ধীরে বলল, দেখো ওয়াটসন, ওরা নিজেদের স্বার্থে ঘা পড়লে কে আপন আর কে পর তোয়াক্কা করে না। আর ব্ল্যাকওয়েল তো একটা হাতের পুতুল ছাড়া কিছুই ছিল না। ব্ল্যাক ওয়েলের কানে আমাদের কথাগুলো গেল কিনা জানি না। হাতাহাতির দরুন সে এখন মাটিতে পড়ে গোঙাচ্ছে। হঠাৎ এক মুখোশধারী দৌড়ে এসে নিচে পড়ে থাকা বেহালাটা তুলতে গেল। আমি বন্দুক তুলতে যাব, তখনই অন্ধকারের এক কোণ থেকে গ্যাসের ধোয়ার ক্যানিস্টার ছুঁড়ে মারল কেউ। হোমস দ্রুত সরে গেল আর চিৎকার করে বলল, পিছনে সরে দাঁড়াও। এক মুহূর্তে গ্যাস ছড়িয়ে পড়ল সারা কক্ষে। চোখ জ্বলতে লাগলো, নিঃশ্বাস কষ্টদায়ক হয়ে উঠল। আমি কাশি দমিয়ে রেখে এক ঝলক দেখতে পেলাম দুই মুখোশধারী হোমসকে আড়াল করে র্যাভেন ভল্টটি তুলছে, আর অন্য একজন কি একটা খুঁজছে দেখলাম। তখন হোমস ঠান্ডা মাথায় নিজের কোটের ভেতর থেকে একটা বেহালার অংশ বের করল। এটা তো সেই চেনা কাঠামো, যার কাঠে তীক্ষ্ণভাবে খোদাই করা চিহ্নগুলি আমি আগেও দেখেছি। এটাই তো সেই বিখ্যাত স্ট্রাডিভ্যারিয়াস। বেহালাটা তোমার কাছে? হোমস ফিসফিস করে বলল, আমি আগেই বুঝেছিলাম ওরা আমার বেহালাটা চাইবে, কাজেই আমি সুযোগ বুঝে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, আসলটা আমার কাছে। ধোয়ার ভেতর লক্ষ্য করলাম চেঁচামেচি, দৌড়াদৌড়ি ও অস্ত্র তুলে ধরা, এইসব যেন একটা বিভ্রান্তিকর নাট্য দৃশ্য। কিছুক্ষণ পর ধোয়া পাতলা হলে আমরা কক্ষটাকে ফাঁকা দেখতে পেলাম। কেউ নেই। বাঁদিকে একটা খোলা পাথরের দেওয়াল দেখা যাচ্ছে, আর সেখান দিয়ে একটা গোপন সুড়ঙ্গ রয়েছে। ভেজা মাটির উপর পায়ের দাগ দেখে বুঝলাম সার্কেল পালিয়েছে, আর একটা মাত্র বাক্য খোদাই করে রেখে গেছে কেউ, দ্য সার্কেল ইজ নেভার ব্রোকেন। হোমস নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তার হাতে নিজের আসল বেহালাটা। ব্ল্যাক ওয়েল পড়ে আছে অচেতন, ক্ষতবিক্ষত। বাকিরা সব চলে গেছে।
আমি কিছুটা ভয়ে আর কিছুটা হতাশায় বললাম, তারা সবাই পালিয়ে গেছে হোমস, আমরা কাউকেই ধরতে পারলাম না। হোমস গম্ভীর কণ্ঠে বলল, আমরা যা চাইনি সেটা ঘটেছে, তবে ওরা এখন জানে আমি তাদের পথ বুঝতে পেরে গেছি, কিন্তু ওরা এখনো জানে না আমি ঠিক কোথা থেকে আঘাত করব। আমি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালাম। তবে কি এটা শেষ? হোমস কপালের ভাঁজে হাত বুলিয়ে বলল, না ওয়াটসন, এটা কেবল প্রথম ধাপের খুবই ক্ষুদ্র একটি দৃশ্যপট। রেভেন ভল্টের যেটুকু আমরা দেখেছি সেটা একটি দরজা মাত্র, বাকিটা লুকিয়ে আছে লন্ডনের মাটির নিচে, ইতিহাসের পেছনে আর মানুষের আড়ালে। আমরা পেছনে ফিরে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই ব্ল্যাকওয়েলের কর্কশ নিঃশ্বাস পেছন থেকে শোনা গেল। আমরা পেছন ফিরে তাকালাম। আমার মনে একটা প্রশ্ন জাগলো। জিজ্ঞেস করলাম, আচ্ছা হোমস, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি বলেছিলে মরিয়ার্টি মারা গেছে, কিন্তু যদি এই সার্কেলের ভেতর তার ছায়া থাকে, যদি ব্ল্যাকওয়েল কেবল তার চালের প্রথম ঘুঁটি হয়। হোমস থামল, বলল, সেই প্রশ্নের উত্তর আমরা পাব, খুব শিগগিরই পাব, কারণ খেলা এবার শুরু হয়েছে, আর এইবার প্রতিপক্ষ অদৃশ্য, আরো ভয়ঙ্কর। আমরা এগিয়ে গেলাম ব্ল্যাকওয়েলের কাছে। ব্ল্যাকওয়েল তখনও মাটিতে লুটিয়ে পড়ে আছে, হেরে গিয়ে বিধ্বস্ত। হোমস তার দিকে তাকালো, ঠান্ডা দৃষ্টিতে বলল, তুমি বিভ্রমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলে, কিন্তু নিজেই বিভ্রান্ত হয়ে গেলে শেষমেশ। কোনো মতে ব্ল্যাকওয়েল উঠে বসল, দাঁতে দাঁত পিষে বলল, না না না, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি হোমস। অবসিডিয়ান সার্কেল সহজে হাল ছাড়বে না, তারা আবার উঠবে, আবার। আর তখন লন্ডনকে এক নতুন অন্ধকারের মুখোমুখি হতে হবে, বুঝতে পেরেছ? হোমস উত্তর দিল কড়া জবাবে, তাহলে সেই অন্ধকারে একটা নাম অবশ্যই মনে রাখবে, হ্যাঁ? শার্লক হোমস। রিমেম্বার ইট, মিস্টার ব্ল্যাকওয়েল। বুঝলাম কুয়াশাময় লন্ডন শহর এখন শুধুই প্রকৃতির তৈরি কুয়াশায় আবৃত নেই, তাকে গ্রাস করেছে আন্ডারওয়ার্ল্ডের ক্রাইম আর অদৃশ্য আততায়ীর ক্রাইম আস্তরণ। গভীর অন্ধকার আর ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে আমরা এগিয়ে চললাম ওই সুড়ঙ্গের দিকে। সরু পথটা আরও নিচে নেমে গেছে, বাতাস ভারী হয়ে উঠেছে ক্রমশ। মাটি আর ছত্রাকের গন্ধ যেন আমাদের শ্বাসকে ভারাক্রান্ত করে তুলেছে। পাথরের গায়ে খোদাই করা প্রতীকগুলো মৃদু ঝলমল করছে, মনে হচ্ছে যেন আমাদের পথ দেখাচ্ছে এসব। হোমস, আমি ফিসফিস করে বললাম, এত গভীরে আসার পরেও কেন মনে হচ্ছে যেন আমরা এখনো নজরবন্দি, তাই না? কারণ আমরা তাই, ওয়াটসন। হোমস নিচু স্বরে বলল, অবসিডিয়ান সার্কেলের চোখ সর্বোচ্চ। ব্ল্যাকওয়েলের পতন মানেই সার্কেলের পতন নয়, তারা এই পথ রক্ষা করছে, বুঝলে ডাক্তার? আমরা আর একটা পাথরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। চারপাশে গুমট নীরবতা, মাঝে মধ্যে টপ টপ করে জল পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ করেই দেয়ালের উপর একটা অদ্ভুত খোদাই দেখতে পেলাম। একটা কাক, তার ঠোঁটে একটা সঙ্গীত লিপি ধরা। বুঝলাম আমরা এই গোপন সংঘের কোনো এক কক্ষে এসে উপস্থিত হয়েছি। দেখো হোমস, আমি বললাম। হোমস সেটি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল। বুঝলে ওয়াটসন, এই হচ্ছে সেই সুর। আত্ম অহংকারের মতো ব্ল্যাকওয়েল এই সুরে তোয়াক্কা না করে বাজাতে শুরু করেছে। প্রথমে ঠিক থাকলেও পরে আর ধরে রাখতে পারেনি। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু এখন কি করতে হবে? এটা এখন যত্ন সহকারে শুনতে হবে। হোমস বলল। তারপর মৃদু কণ্ঠে সেই সুরটি গুনগুন করতে লাগলো, ধীরে, স্পষ্ট আর নিখুঁতভাবে। তারপর বেহালাতে সেটাকে ফুটিয়ে তুলতে শুরু করলো। প্রতিটি নোট যেন বাতাসে ভেসে উঠে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সামনে থাকা পাথরের দরজা গর্জন করে খুলে গেল। চলো ওয়াটসন, দেখা যাক ভেতরে কি আছে। হোমস দৃঢ় কণ্ঠে বলল, এই সুরই ছিল চাবি। ব্ল্যাকওয়েল সঠিক সুরের চেয়ে নিজের অহংকারকেই বেশি গুরুত্ব দিয়েছিল, তাই সে পারেনি। আমরা ভেতরে প্রবেশ করলাম। আমরা আবিষ্কার করলাম একটা বিশাল গম্বুজাকৃতির কক্ষ,
দেয়ালে খোদাই করা প্রতীকগুলো মৃদু আলোর আবহাওয়ায় ঝলমল করছে। কক্ষের কেন্দ্রে একটা বেদি রয়েছে, আর তার উপরে বসানো রয়েছে একটা কালো পাথরের ফলক। এই যে, এইটা নকটার্ন স্টোন। হোমস বলে উঠল উত্তেজনার সাথে। আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। পাথরটার ওপরে জড়ানো ছিল রূপলি সূক্ষ্ম সুতো, যেন এক জাদুকরি জাল। হোমস গভীর মনোযোগের সাথে বলে উঠল, এটি কেবল একটি পাথর নয় ওয়াটসন, এটা একটা এমন জিনিস যেটা বাস্তবতাকে আর বিভ্রমের মধ্যকার সীমারেখা বলতে পারো এর মধ্যে এমন ক্ষমতা আছে যা চেতনার নিয়ন্ত্রণে সক্ষম। তাহলে ব্ল্যাকওয়েল কি এই পাথরের ক্ষমতা ব্যবহার করতে চেয়েছিল? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। ঠিক তাই, হোমস বলল, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে এই ক্ষমতাকে ব্যবহার করতে জানতে হলে মানসিকভাবে অদম্য হওয়া অনেক প্রয়োজন। আসলে কি জানো তো, তার মনে দুর্বলতাই ছিল তার পতন। হঠাৎ করেই পেছন থেকে এক কণ্ঠ ভেসে এলো, ঠান্ডা, দৃঢ় আর খুবই পরিচিত। অদৃশ্য থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তাহলে কি মনে করছো হোমস? তুমি সত্যিই ভাবছো যে তুমি আমাদের ঠকিয়ে দিতে পেরেছো? আমরা দ্রুত ঘুরে তাকালাম। ছায়ার মধ্যে থেকে ভেসে এলো একজন সুঠাম পুরুষ। একটা আলো আধারী অবয়ব বোঝা যাচ্ছে। এই গঠন খুবই চেনা, তীক্ষ্ণ কণ্ঠে বুদ্ধির ঝলক। মরিয়ার্টি! আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম। হোমসের কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। হোমস শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, অবাক হচ্ছি না, আন্দাজ করেছিলাম অনেক আগেই। ব্ল্যাকওয়েলের পেছনে কে ছিল তা এখন অনেকটাই পরিষ্কার আমার কাছে। তুমি বরাবরই ছায়ার কাজ করো, সেটা গোটা লন্ডন শহর জানে। মরিয়ার্টি হালকা হাসল। সেই ধূর্ততার প্রতিফলন পেলাম। অন্ধকারের মধ্যে আলো আধারির খেলায় আমরা দুজন যেন দুটো গিনিপিগ। আক্রমণ কোন দিক থেকে আসবে বোঝা সম্ভব নয়। মরিয়ার্টির কণ্ঠ আবার বলে উঠল, সে কণ্ঠে হাসি মেশানো। ব্ল্যাকওয়েল ছিল কেবল একটা মূর্খ, একটা তাসের পুতুল মাত্র। কাজেই আমি তাকে প্রলুব্ধ করেছিলাম এই কাজটার জন্য, তার বিভ্রমকে কাজে লাগিয়েছিলাম এই কাজটার জন্য। কিন্তু সত্যিকারের পরিকল্পনা কখনো তার ছিল না। অন্ধকারের মধ্যে বিভ্রমের চাদরে ঢেকে শব্দগুলো কোনো এক যুদ্ধরত কমান্ডোর আদেশবাণীর মতো শোনালো। তাহলে তোমার উদ্দেশ্যটা কি? নকটার্ন স্টোন? হোমস দৃঢ়ভাবে জিজ্ঞেস করল। মরিয়ার্টি ধীরে ধীরে বলল, নকটার্ন স্টোন কেবল একটা সাধারণ পাথর নয়, এটা এমন একটা এলিমেন্ট যেটা শুধু ক্ষমতার জন্য নয়, এর মাধ্যমে মানুষের চেতনাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যায় যেন তারা বাস্তবতাই ভুলে যায়। আমার লক্ষ্য ছিল লন্ডনের উপর একটা বিভ্রমের চাদর বিছিয়ে দেওয়া। এক শহর যা আমার ইচ্ছে মতো বিকৃত হবে। প্রথমে লন্ডন শহর, তারপর সমগ্র বিশ্ব। মরিয়ার্টির এই কথাগুলো কূটনৈতিক ষড়যন্ত্রকারীর হিংস্র চালের মতো শোনাচ্ছিল, আর সাথে ভেসে আসা হাসির শব্দ সেই বুদ্ধিমত্তাকে জানান দিচ্ছিল যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখনো বিশ্বাস হচ্ছে না এই মরিয়ার্টি মারা গিয়েছিল বলে গোটা লন্ডন শহর ধরে নিয়েছিল। হোমসের স্থির কণ্ঠ শুনতে পেলাম। চোখের সামনে দুটি তীক্ষ্ণ বুদ্ধির ক্রমাগত লড়াই দেখতে পাচ্ছি, যেখানে দুজনেই একসময় নেই বলে ইতিহাস ধরে নিয়েছিল। হোমস স্থির হয়ে হালকা ব্যঙ্গের সুরে বলল, তোমার উচ্চাকাঙ্ক্ষা তোমার পতন ডেকে আনবে মরিয়াটি। মরিয়ার্টি হেসে উঠল। গম গম করে উঠল তার কণ্ঠস্বর। আমার পতন? বরং আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য যখন লন্ডন আমার নখদর্পণে থাকবে। তুমি আমাকে থামাতে পারবে না হোমস, নেভার। কি ভেবেছিলে মরিয়ার্টি এত সহজে চলে যাবে? তোমার মতো একজন প্রতিপক্ষকে হাতছাড়া করার মতো দুঃখের আর কিছু হয় না, বুঝলে হোমস? খুব শীঘ্রই আবার দেখা হবে। এরপর কক্ষে ধোঁয়া ছেয়ে গেল। যখন ধোঁয়া সরে গেল,
মরিয়ার্টি অদৃশ্য হয়ে গিয়েছে। হোমস শান্তভাবে নকটার্ন স্টোনটি তুলে নিল, সাবধানে বস্তার মধ্যে রাখল। হোমস, অবিশ্বাস্য! দুর্ধর্ষ প্রতিপক্ষ আবার ফিরে এসেছে, কিন্তু এভাবে ফিরে আসা, সে পালিয়ে গেল কেন? আমি হতাশ স্বরে বললাম। হোমস জবাব দিল, এটাকে পালিয়ে যাওয়া বলছো? সে এসেছেই বা কোথায়? ওয়াটসন, মরিয়াটি হয়তো পালিয়েছে, সাথে নকটার্ন স্টোন এখন আমাদের হাতে, আর তার অন্ধকার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি ভুল করছো ডাক্তার। আমি যতদূর ভেবেছিলাম জাল তার চেয়েও অনেক বেশি বিস্তৃত। অনুমান মাফিক এখানে আসাটা আমার একার পরিকল্পনা ছিল না, উল্টে আমাকে এখানে এনে নিজের অস্তিত্বকে বুঝিয়ে দিয়ে একটা ভয়ঙ্কর সংঘর্ষের সূত্রপাতের আভাস দেওয়াটা ছিল প্রফেসর মরিয়ার্টির একটা আসল পরিকল্পনা। খেয়াল করলাম হোমসের কণ্ঠ কেঁপে উঠল। এরপর ব্ল্যাকওয়েলকে হাত পা বেঁধে ওখানেই ফেলে রেখে আমরা ফিরে এলাম ধোঁয়ায় মোড়া লন্ডনের রাস্তায়। যেন শহর আবার নিঃশ্বাস নিল, কিন্তু হোমসের চোখে ছিল এক অদ্ভুত চিন্তার ছাপ। মরিয়ার্টি ছেড়ে দেবে না সহজে, সে আবার ফিরে আসবে। এই ছায়াযুদ্ধের শুরু মাত্র। লন্ডনের ভাগ্য এখন অনিশ্চিত। হোমস বিড়বিড় করে বলল। আমি জিজ্ঞেস করলাম, তবে এই বেহালাটা আর নকটার্ন স্টোনটা? এটা আমাদের পরিকল্পিত জয়, বলতে পারো মরিয়ার্টির ভিজিটিং কার্ড। এইভাবে আমরা বেকার স্ট্রিটের দিকে রওনা দিলাম, কিন্তু হোমসের চোখে ছিল এক অদ্ভুত দূরদৃষ্টি, যেন সেই ছায়াগুলো আবার ঘন হয়ে আসছে। আমি জানতাম এটা রহস্যের শেষ এখানেই হয়নি। এক নতুন বিপদ লন্ডনের পথে অপেক্ষা করছে। সূর্যের আলো ফিকে কুয়াশার ভেতর দিয়ে ম্লান হয়ে আসছিল। বেকার স্ট্রিটে আমরা ফিরে এসেছি, কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ হয়নি। আসবার আগে হোমস সম্ভবত লেস্ট্রেডকে তার করে দিয়েছিল, কাজেই ওপরে উঠতেই বাইরে পুলিশকর্মী সহ লেস্ট্রেডকে দেখতে পেলাম। লেস্ট্রেড তৎপর হয়ে এগিয়ে এলো। মিস্টার হোমস, আপনার বার্তা পেয়েই আমরা ছুটে এসেছি। সেই ব্ল্যাকওয়েল কোথায়? হোমস ঠান্ডা মাথায় উত্তর দিল, ওই ভূগর্ভস্থ কক্ষে লেস্ট্রেড। আপনার লোকেদের সঙ্গে নিয়ে তাকে তুলে আনুন। আর হাত ভাঙা, কিন্তু সে পালাবার চেষ্টা করতেও পারে। আশ্চর্য ব্যাপার। লেস্ট্রেড বিস্মিত হয়ে বলল, আপনি তো বলেছিলেন সে নদীতে ডুবে মারা গেছে। মৃত বলে মনে করানোই ছিল তার পরিকল্পনার একটি অংশ। হোমস বলল, তার চোখে চিন্তার ছায়া। 2 বছর আগে থেমস নদীর ঘটনার পর ব্ল্যাকওয়েল তার মৃত্যুর নাটক সাজিয়েছিল। সে জানত আমি তাকে খুঁজে বার করব, তাই নিজের মৃত্যু নিশ্চিত করে ছায়ার কাজ করতে শুরু করেছিল। কিন্তু তার উন্মাদ উচ্চাকাঙ্ক্ষা তাকে আবারও প্রকাশ্যে নিয়ে এলো। লেস্ট্রেড কিছুক্ষণের মধ্যে ব্ল্যাকওয়েলকে 2জন কনস্টেবলের সহায়তায় ওপরে নিয়ে এলো। তার মুখে ছিল হেরে যাওয়া মানুষের গভীর হতাশা। হাতটি শক্ত করে কাপড় দিয়ে বাঁধা ছিল। হোমস, ব্ল্যাকওয়েল কর্কশ্বরে ফিসফিস করল, তুমি তুমি আমাকে হারাতে পারোনি। আমি জানি রহস্যের চাবি। নকটার্ন স্টোন আমার হবে, আমার, শুধু আমার। হোমস নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার অহংকার তোমার পতন ডেকে এনেছে ব্ল্যাকওয়েল। ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছিলে, আর অন্ধ হয়ে এটা বুঝতে পারোনি তুমি কেবলমাত্র একজন পুতুল ছিলে দলের। তোমার পুতুল ছিল এই ভাবা যে সুরটি কেবল শক্তি দিতে পারে। তুমি সুরের অন্তর্নিহিত সত্য বুঝতে পারোনি। আর হ্যাঁ, আর একটা কথা, আর এই স্টোন তোমার আর তোমার সার্কেলের কোনো কাজের নয়। যা হবার এই হোমসের সাথে হবে। লেস্ট্রেড মাথা নাড়ল। এই ভাঁড়ের কথা শোনার ইচ্ছা নেই আমার। জেলখানায় ওর জায়গা। ব্ল্যাকওয়েলকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো, আর আমি আর হোমস আবার বেকার স্ট্রিটে ফিরে এলাম। কক্ষের উষ্ণতা আর চায়ের মৃদু সুবাস যেন আমাদের ক্লান্ত দেহ আর মনের ভার কিছুটা লাঘব করল। হোমস, আমি চিন্তিত মুখে বললাম, ব্ল্যাকওয়েলের কথা শুনে মনে হয় সে এখনো কিছু জানে যা আমরা জানি না। আর মরিয়ার্টি,
সে তো মৃত ছিল, কিভাবে ফিরে এলো? হোমস পাইপে আগুন জ্বালল। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠল। মৃত? ভেবেছিলাম, কিন্তু মরিয়াটি সবসময় ছিল ছায়ার কাজ করার পছন্দকারী। হয়তো কোনো সহযোগীকে দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিল, অথবা হয়তো সে প্রথম থেকেই সেই যাত্রায় ছিল না। মরিয়াটি কখনোই সরাসরি সামনে আসে না, তার কৌশল হচ্ছে দূর থেকে ডোর টানা। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, কিন্তু হোমস, যদি মরিয়ার্টি জীবিত থাকে তবে সে আবারও ফিরে আসবে। হোমস ঠান্ডা হেসে বলল, ফিরবেই। সে কখনো হার মানে না ডাক্তার। সে জানে যে আমি তাকে থামাতে পারি, আর তাই সে আমাকে পরীক্ষা করবে। আমি আবার প্রশ্ন করলাম, কিন্তু নকটার্ন স্টোন, সেটির কি হবে? ব্রিটিশ জাদুঘরের গোপন সংগ্রহে পাঠানো হবে। হোমস বলল, কেউ জানবে না এটা কোথায় রাখা আছে। তবে আপাতত এই স্টোন আমাদের জিম্মায় আছে, কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি। হঠাৎ হোমস উঠে পড়ল। মনে হচ্ছে সে কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু আমি অনুভব করলাম হোমসের কণ্ঠে ছিল দ্বিধার ছোঁয়া। তুমি কি নিশ্চিত হোমস, মরিয়ার্টি আরেকবার চেষ্টা করবেই? হোমস গভীর চিন্তায় মগ্ন হল, তারপর বলল, মরিয়াটি জানে যে আমাকে সরাসরি হারাতে পারবে না, তাই সে চেষ্টা করবে অন্যভাবে। কিন্তু আজ আমরা কেবল একটি খেলার মধ্যে অংশগ্রহণ করেছি মাত্র। যুদ্ধে এখনো বহু পদক্ষেপ বাকি আছে। আর কি জানো, মজার কথা হলো প্রফেসর আমার কাছে এই স্টোন দিয়ে এটাই বুঝিয়ে দিলেন যে তিনি আবার সেটা নিতে আসবেন। শুধুমাত্র উপস্থিতি বোঝানোটাই ছিল তার প্রাথমিক কাজ, বুঝলে? রাতটি গভীর হচ্ছে। লন্ডন শহর শান্ত ছিল, কিন্তু আমার মনে এক অস্বস্তির ছায়া থেকে যাচ্ছিল। হোমস জানালার পাশে দাঁড়িয়েছিল। ধোঁয়ার কুণ্ডলি বাতাসে মিলিয়ে যাচ্ছে। আমি জানতাম এই অন্ধকার যুদ্ধের সমাপ্তি এখনো হয়নি। হোমসকে বললাম, মরিয়ার্টির পরের চাল কি হতে পারে তবে? হোমস গভীর চিন্তায় মুখ গম্ভীর করে বলল, খেলা আবারও শুরু হয়েছে, এবং এইবারের চাল হবে আরো বিপজ্জনক। তবে মনে রেখো, যতক্ষণ আমি আছি মরিয়াটি তার উদ্দেশ্যে সফল হতে পারবে না। কিন্তু আমি জানতাম মরিয়ার্টি এই যে ফিরে এসেছে আর তার ছায়া লন্ডনের উপর ভেসে আছে, এটা এত সহজে পিছু উঠবে না। হোমস জানে যে এই লড়াই হবে বুদ্ধিমত্তার ধৈর্যের, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ভাবতে পারিনি যে শত্রু এতটা নিকটে ছিল। পরদিন লেস্ট্রেড এলো। হোমস লেস্ট্রেডের কাছে পুরো ঘটনা ব্যাখ্যা করল। দেখো লেস্ট্রেড, প্রথমত ব্ল্যাকওয়েলের ভুল ছিল তার অবিশ্বাস্য অহংকারে। সে ভাবত সঠিক সুর বাজালেই অলৌকিক শক্তি অর্জন করবে। বাস্তবে এটি ছিল এক প্রাচীন যান্ত্রিক ব্যবস্থা, একটি শৈল্পিক সাংকেতিক সুর যা সুনির্দিষ্ট কম্পাঙ্ক তৈরি করে। এই সুর মূলত একটি লক খোলার কোড, যা বিশেষ পাথরের সঙ্গে অনুনরণ তৈরি করে। লেস্ট্রেড প্রশ্ন করল, আচ্ছা, এই অবসিডিয়ান সার্কেলটা কি? আর ব্ল্যাকওয়েলের সাথেই বা কি সম্পর্ক এসবের? অবসিডিয়াল সার্কেল কোনো তান্ত্রিক গোষ্ঠী নয়, বরং এমন এক গুপ্ত সংঘ যারা প্রাচীন প্রযুক্তি আর প্রত্নতাত্ত্বিক ধন রক্ষা বা দখল করতে চায়। তাদের বিশ্বাস ছিল এই পাথরের গোপন শক্তি তাদের সম্রাটের মতো ক্ষমতা দেবে। মরিয়াটি এইসব কুসংস্কারের প্রতি বিশ্বাসী নয়, বরং সে জানত যদি এই প্রযুক্তি হাতে আসে তবে সে গোটা শহর বা এমনকি দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারবে, মানুষকে বিভ্রান্ত করতে বা প্রচার মাধ্যমকে প্রভাবিত করতে। ব্ল্যাকওয়েল ছিল তার হাতের মোহর মাত্র। লেস্ট্রেড ব্ল্যাকওয়েলের এই সমগ্র ঘটনাটা নিয়ে আদ্যপান্ত ভাবতে ভাবতে চলে গেল। হোমস একটা পাইপ ধরিয়ে চিন্তার গভীরে প্রবেশ করল। হঠাৎ সে পাইপের ধোঁয়া ছেড়ে বলে উঠল, ওয়াটসন। হোমস চিন্তিতভাবে বলল, মরিয়াটি কেবল পাথর বা প্রযুক্তির জন্য এই খেলা সাজায়নি। সে পরীক্ষা করেছে আমাদের বুদ্ধি আর প্রতিক্রিয়া। তার প্রকৃত উদ্দেশ্য আমাদের এখনো চোখ এড়িয়ে যাচ্ছে। আমরা হয়তো তার ফাঁদে পা দিয়ে ফেলেছি। আমি বিস্মিত হয়ে বললাম, তাহলে কি আমরা মূল রহস্য এখনো বুঝতে পারিনি?
হোমস এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা তো কেবল শুরু হে ডাক্তার। মরিয়াটি যে দান চালল তা একটাই প্রশ্ন তৈরি করে, সে কি কেবল আমাদের পরীক্ষা করলো নাকি অন্য কোনো বড় পরিকল্পনার জন্য মঞ্চ তৈরি করে রাখলো? তার ছায়া এখনো লন্ডনের ওপর ভাসছে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।